নমস্কার। ব্যক্তিগত মতামত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নানা ভাষা নানা মত, তাই ব্যক্তিগত মতামত। আজকে বাংলা চলচ্চিত্র এই রাত তোমার আমারকে নিয়ে আপনাদের সাথে ব্যক্তিগত মতামত ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই প্রত্যাবর্তন। পর্বের সূচনা লগ্নেই চলচ্চিত্রের ব্যক্তিগত মতামত বিলম্বে উপস্থাপনা করার হেতু আপনাদের সকলের কাছে আমরা অত্যন্ত দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এই বিলম্বের মূল কারণদ্বয় হল ব্যক্তিগত এবং কর্মজীবনের ব্যস্ততা। নিজ গুণে ক্ষমা এবং মার্জনা করবেন এই কামনা করি। এই রাত তোমার আমার চলচ্চিত্রটি মূলত একটি রাতের এক বৃদ্ধ দম্পতির দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তী এবং তাদের এই জীবনযাপনের বিভিন্ন জ্ঞাত ও অজ্ঞাত ঘটনাবলীর উন্মোচন দর্শকের সামনে উপস্থাপিত করে। তারা তাদের অতীতের সুমধুর স্মৃতির সরণি ধরে বিচরণ করতে করতে পরস্পরের কিছু কঠোর সত্যের সম্মুখীন হয়। একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত একটি রাত এবং রাজ কাপুর অভিনীত একদিন রাত্রে, যার হিন্দি সংস্করণ জাগ তেরা হো আগেও নির্মিত হয়েছে, কিন্তু এক অশীতিপর বৃদ্ধ, বার্ধক্য এবং মারণ রোগে জর্জরিত দম্পতির দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তীর রাতের কাহিনী তথা চলচ্চিত্রায়ন এই বঙ্গদেশে অতীতে বা সাম্প্রতিক কয়েক দশকে বাংলা ভাষায় হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বহুকাল পরে বাংলা ভাষায় এমন মর্মস্পর্শী, অতি নাটকীয়তা বর্জিত, বুদ্ধিদীপ্ত, রুচিশীল, উন্নত মানের এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দর্শনের সুযোগ পাওয়া গেল। আক্ষরিক অর্থেই এই চলচ্চিত্রটি প্রথম দিনের প্রথম শো দেখার সুযোগ পাওয়া গেল প্রাচী প্রেক্ষাগৃহে। তবে সর্বপ্রথম প্রাচী প্রেক্ষাগৃহ নিয়ে কিছু মতামত, বলা ভালো অভিযোগ রয়েছে। শতাব্দী প্রাচীন এই প্রেক্ষাগৃহের সামগ্রিক অবস্থা খুব একটা সুখকর এবং দর্শকের জন্য অনুকূল নয়। টিকিটের মূল্যে তো কার্পণ্য নেই, কিন্তু পরিষেবার বিষয়ে যথেষ্ট উপেক্ষার সম্মুখীন হতে হলো। নিম্নতলে একটি পোশাক বিপণনীকে ভাড়ায় দিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ এবং প্রস্থানের পথ একটিমাত্র বরাদ্দ রাখা এবং সংকুচিত সিঁড়ি ভেঙে স্বল্প আলোয় অসাবধানবশত পদস্খলন হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল, বিশেষত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য যথেষ্ট আশঙ্কার কারণ। প্রেক্ষাগৃহের দরজা খুলে প্রবেশের সময়ও পর্যাপ্ত আলোর অভাবে চলমান দূরভাষ যন্ত্রের আলো জ্বালিয়ে পুনরায় অতি সাবধানী হয়ে সিঁড়ি ভেঙে তারপর নিজের আসনে উপবিষ্ট হওয়ার সুযোগ পাওয়া গেল। ইতিমধ্যে চলচ্চিত্র আরম্ভ করা হয়ে গেছে প্রেক্ষাগৃহের পক্ষ থেকে। শৌচালয়েরও অবস্থা শোচনীয়। প্রেক্ষাগৃহের মধ্যেই বাম দিক ও ডান দিকে পুরুষ ও মহিলার জন্য বরাদ্দ। আসনের অবস্থাও তথৈবচ। তৈলাক্ত ধূলিকণার আস্তরণে আবৃত 110 টাকার আসনে অত্যন্ত অস্বস্তিতে চলচ্চিত্রের কারণে উপবিষ্ট হতে এক প্রকার বাধ্য হলাম। এবার চলচ্চিত্রের বিষয়ে অবতীর্ণ হওয়া যাক। অভিনয় যে শুধু সংলাপ প্রক্ষেপণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার সাথে শরীরী বিবঙ্গ, শারীরিক ভাষা, চলনভঙ্গি, বাচনভঙ্গি, অতি নাটকীয় না করে স্বাভাবিক কথোপকথন প্রভৃতি অজস্র বিষয়বস্তুর একটি সামগ্রিক মেলবন্ধন। এই চলচ্চিত্রে সেটি অত্যন্ত সুদক্ষ, সুনিপুণ, নিখুঁত, সারল্য ও বুদ্ধিমত্তার সাথে ফুটিয়ে তুলেছেন বাংলা চলচ্চিত্রের দুই দিকপাল, বৈগ্রহিক, সময়োপযোগী, পরিবর্তনশীল, এমনকি আধুনিক বললেও অত্যুক্তি করা হবে না এমন সমস্ত গুণের আধার দুই বলিষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী, যথাক্রমে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। হ্যাঁ, পরিচালক শব্দটি ইচ্ছাকৃতভাবেই উজ্জ্ব রাখা হলো, কারণ এদের অভিনয় এতটাই স্বাভাবিক, রক্তমাংসে নির্মিত জলজান্ত দুই মানুষের চরিত্রটিকে সাধারণ দর্শকের সামনে তুলে ধরে যে পরিচালক সত্ত্বাও স্তব্ধ এবং স্তম্ভিত হতে বাধ্য। 70 অভিনেতা এবং 80 ঊর্ধ্ববয়সী অভিনেত্রী, যাদের অভিনয় নিয়ে দর্শক কোনো রকম প্রশ্ন করতে পারেনি সর্বশেষ এক যে ছিল রাজা নামক চলচ্চিত্রে, তাঁরা এই 1 ঘন্টা 45 মিনিটের দৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য দীর্ঘদিন মহড়া এবং সোহাগ সেনের অভিনয় কর্মশালায় নিত্যদিন অংশগ্রহণ করে প্রস্তুতি নিয়েছেন। অঞ্জন দত্ত তাঁকে অপর্ণা সেনের চেয়ে বয়োজ্যেষ্ঠ দেখানোর স্বার্থে নিজের ওজন বৃদ্ধি করার ঝুঁকিও নিয়েছেন। তিনি প্রস্থেটিক মেকআপের প্রতি স্বল্প আপত্তিও জানিয়েছেন একটি সাক্ষাৎকারে।
এবং সেই কারণেই নাকি তিনি এই ওজন বৃদ্ধি করেন। অপর্ণা সেনও তার চরিত্রের স্বার্থে গ্ল্যামারাস লুক ছেড়ে সম্পূর্ণ মেকআপহীন লুকে অবলীলায় অবতীর্ণা হলেন। অভিনয়ের প্রতি, সামগ্রিক চলচ্চিত্রের প্রতি এই নিষ্ঠা অধ্যাবসায়ের জন্য দুই প্রবাদ প্রতিমকেই সাষ্টাঙ্গে প্রণাম ও কুর্নিশ জানাই। চিরঞ্জীব বরদৌলির কাহিনী ও চিত্রনাট্যকে বাংলায় অভিযোজন, অতিরিক্ত চিত্রনাট্যে সংযোজন ও সংলাপের মতো গুরুদায়িত্ব পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সুকৌশলে পালন করেছেন। তাঁর এবং শ্রুতি দাসের স্বল্প পরিসরের অভিনয় যথোপযুক্ত। মূল দুই গুরুত্বপূর্ণ চরিত্রের গুরুদায়িত্ব ছিল অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের কাঁধে। তাঁরা তাদের সামগ্রিক অভিনয় গুণে এবং শৈলীতে এমন উচ্চতায় চলচ্চিত্রটিকে নিয়ে গিয়েছেন যে এক মুহূর্তের জন্য সেটাকে অভিনয় বলে মনেই হয় না। দর্শকের কাছে তা তাঁদের দাম্পত্য জীবন ও একটি রাতের যাপনের সত্যিকারের প্রতিবিম্ব হিসেবেই ধরা দেয়। স্বল্প সংলাপ এবং শারীরিক অভিনয়, চোখের চাহনির মাধ্যমে অন্তরের অব্যক্ত বেদনার অভিব্যক্তি অনায়াসে ফুটে ওঠে। তবে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য একটি অনুযোগ বরাদ্দ। যেখানে মারিচ সংবাদ, মাগন রাজার পালা সহ অনেক বিখ্যাত নাটক বিরতিহীন মঞ্চস্থ হয়, দর্শক সেই সব নাটক সেই অবস্থাতেই দেখেন ধৈর্য সহকারে। সেখানে এই চলচ্চিত্রে বিরতি বা মধ্যান্তরের অবতরণ না ঘটালে ভালোই হতো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি নতুন ভিত্তিপ্রস্তর স্থাপিত হতো বিরতিহীন চলচ্চিত্র হিসেবে। বিরতি থাকায় দর্শকদের অনেকেই একটু মনক্ষুণ্ণ হন, কারণ এই চলচ্চিত্রটি সুমিত মহাশয়ের সম্পাদনায় অসাধারণ হয়ে উঠেছে। প্রসেনজিৎ চৌধুরীর চিত্রগ্রহণও এই চলচ্চিত্রটির সংলাপহীন দৃশ্যগুলির মর্মার্থ তুলে ধরতে যথেষ্ট সক্ষম হয়ে ওঠে। সম্প্রতি অপর্ণা সেনের একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় যে চলচ্চিত্রটির সম্পূর্ণ দিনের বেলায় শুটিং করা হয় এবং সেটিকে রাতের পরিবেশ তৈরির জন্য গোটা বাড়িটিকে চাদরে মুড়ে ফেলা হয়, যাতে বাইরের আলো ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। ঋদ্ধি বসাকের শিল্প পরিকল্পনাকে তার জন্য সাধুবাদ জানাতেই হয়। সোমনাথ কুণ্ডুর রূপসজ্জাও অনবদ্য। বিক্রম গায়কওয়াড়কে প্রতিযোগী হিসেবে তিনি পিছনে ফেলে দেবেন অবলীলায় তার অসামান্য সৃষ্টির মাধ্যমে। কালারিস্ট প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ভিএফএক্স তন্ময় হাজরা ও তার সম্পূর্ণ দলকে অশেষ ধন্যবাদ চলচ্চিত্রের পরিবেশটিকে কাহিনীর অনুকূল ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনের যৌবনকালের গাওয়া রবীন্দ্রসঙ্গীত চলচ্চিত্রে আবহ সঙ্গীত রূপে চলচ্চিত্রের মূল দুই চরিত্রের কথোপকথনের সময় শোনা যায়। সাহেব চ্যাটার্জি ও বিদিতা চক্রবর্তী কণ্ঠে অনবদ্য হয়ে ওঠে গানগুলি। তবে অঞ্জন দত্তের পুত্র নীল দত্তকে যদি সাহেব চ্যাটার্জির জায়গায় গাওয়ানো হতো মানানসই হতো বলে মনে হয়, কারণ অঞ্জন দত্তের পুরনো গানের কণ্ঠস্বরের সঙ্গে নীল দত্তের কণ্ঠস্বরের অনেকাংশে সাদৃশ্য বর্তমান। সঙ্গীত পরিচালক ইন্দ্রজিৎ দাশগুপ্ত চলচ্চিত্রের শীর্ষকটি যে জনপ্রিয় গানটির প্রথম পংক্তি থেকে গৃহীত, সেই গানটির সূচনা পর্বের সঙ্গীতটিকে বাংলা এবং হিন্দি সংস্করণ থেকে আহরণ করে পরিমিত আবহ সঙ্গীত হিসেবে সুষ্ঠুভাবে ব্যবহার করেছেন। অঞ্জন দত্তের সকণ্ঠে গাওয়া তুমি রবে নীরবে চলচ্চিত্রে এক অন্য মাত্রা যোগ করে। আপনাদের আমাদের এই চলচ্চিত্র সংক্রান্ত ব্যক্তিগত মতামত ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব বোতাম টিপুন এবং ঘন্টার বোতামে চাপ দিয়ে অল নোটিফিকেশান অপশান সিলেক্ট করুন, যাতে আমাদের ভিডিও যখনই আসবে আপনারা সাথে সাথেই জানাতে পারবেন। আপনাদের ব্যক্তিগত মতামতও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার পাথেও। ভালো চলচ্চিত্র দেখুন ও দেখান। পুনশ্চ অপর্ণা সেনকে সম্প্রতি দুটি সাক্ষাৎকারে বলতে শোনা যায় যে উনি ছবি তৈরির ইচ্ছা ক্রমশ হারাচ্ছেন, কারণ তিনি কাদের জন্য ছবি বানাবেন। তার পরিচালিত দ্য রেপিস্ট ছবি এখনও মুক্তি পায়নি। একই অভিযোগ সম্প্রতি অনুরাগ কাশ্যপও তাঁর কেনেডি ছবিকে নিয়ে করেছেন। তাই ব্যক্তিগত মতামতের পক্ষ থেকে অপর্ণা সেনকে আমাদের সশ্রদ্ধ ও বিনম্র অনুরোধ, দয়া করে ছবি তৈরি বন্ধ করবেন না। শেষ 2019 সালে ঘরে বাইরে আজ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে দেখার সৌভাগ্য হয়েছিল,
যা সত্যজিৎ রায় সৃষ্ট ঘরে বাইরের পর তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সেরা চলচ্চিত্র। বরং অঞ্জন দত্ত যেমন চালচিত্র এখন ছবিটিকে 2-3টি প্রেক্ষাগৃহে এবং হইচই নামক ওটিটি প্ল্যাটফর্মে একই দিনে মুক্তি ঘটিয়েছিলেন, আপনিও সেই একই পন্থা অবলম্বন করলে অত্যন্ত উপকৃত ও বাধিত হই। ভালো চলচ্চিত্রের দর্শক এখনও আছেন, তারা এই বঙ্গভূমে স্বল্প হলেও গোটা দেশে এবং বিশ্বে ছড়িয়ে আছেন। নিশ্চিত আপনি ঠকবেন না। আর আনন্দবাজার পত্রিকার মুক্তির দিন যে সমালোচনা লিখেছেন, পুনরায় করজোড়ে সবিনীত অনুরোধ, চলচ্চিত্রের গল্পকে উন্মোচিত না করে সমালোচনা করুন, তাতে দর্শকের আগ্রহের ভাটা পড়ে না, চলচ্চিত্রটিও ক্ষতিগ্রস্ত হয় না। নমস্কার।